নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি আমি পল্লব দাস। আমার এই এডুকেশনাল ইউটিউব চ্যানেলের জন্যই, শুধু এডুকেশনাল নয়, মাঝে মাঝে দু চারটে গানও গাইছি। যাই হোক, এডুকেশন শুড বি মোর কালারফুল। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে কথা বলবো, দ্যাট ইজ বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি, কিভাবে এর উদ্ভব, কিভাবে এসছে, ঠিক কোন চিন্তাভাবনা থেকে বিগ ব্যাংয়ের কনসেপ্ট আমাদের আনতে হয়েছে, সেসব নিয়ে বাংলায় খানিক আলোচনা করব, যেটুকুনি আমি জানি, যেটুকুনি আমার শিক্ষা। আই এম নট এ সায়েন্টিস্ট, আই এম এ বেসিক ইঞ্জিনিয়ার, এমটেক ইঞ্জিনিয়ার ইন ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ইলেকট্রনিক্সের ওপরে। কিন্তু বিগ ব্যাং বা হোয়াট ইজ দ্য resources of our universe, what is the starting point of our universe, এটা তো সবারই খুবই চিন্তারও বিষয় এবং খুব ইন্টারেস্টিং জায়গা। যেটুকুনি আমি জেনেছি, নলেজ গ্যাদার করেছি, সেটুকুনি আপনাদের সামনে রাখতে চাইছি। প্রাথমিকভাবে বেশ কিছু কনসেপ্ট ইউনিভার্স তৈরি হওয়া নিয়ে ছিল প্রথম থেকেই। স্টেডি স্টেট থিওরি, অসিলেটিং ইউনিভার্স থিওরি, দেয়ার আর সেভারাল। বাট হোয়াই বিগ ব্যাং? বলা হচ্ছে এ সিঙ্গেল পয়েন্ট উইথ অ্যাপ্রক্সিমেটলি ইনফাইনাইট ডেন্সিটি, মানে অসীম ঘনত্বের খুব বেশি মাত্রার তাপমাত্রায় থাকা কোনো বিন্দু, যেটাকে সিঙ্গুলারিটিও বলা হয়, সেই বিন্দু যখন ধীরে ধীরে, ধীরে ধীরে নয়, ওই বিগ ব্যাংটা যখন হয়েছিল তখন তো খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড, 10⁻⁻43 সেকেন্ড, মানে একের নিচে একের পাশে 43টা শূন্য, 1 সেকেন্ডের এত ভাগের 1 ভাগ, সেই সেকেন্ডের মধ্যেই বিগ ব্যাংটা হয়েছিল। এ র্যাপিড র্যাপিড চেঞ্জ, র্যাপিড এক্সপ্যানশন। সেই বিগ ব্যাং থিওরিতে যেটা বেসিক জায়গা, কী কারণে বিগ ব্যাংয়ের কনসেপ্টটা আমরা আনলাম, এটা আগে ভাবার বিষয়, যে বিগ ব্যাং কেন। অন্যান্য মডেল দিয়েও তো ভাবা যেত, হতেই তো পারতো যে ইউনিভার্স আছে, ছিল, সেটা এমনিই বাড়ছে। আমরা মানে যারা বিজ্ঞানকে ভালোবাসি, আমরা জানি আমাদের যারা বৈজ্ঞানিকরা আছেন, তারা কখনো কোনো কিছুকে ছেড়ে দেন না। অ্যাট অ্যাট পার দেয়ার কনসার্ন, তারা যেটা চিন্তা ভাবনা করেছিলেন, যে অনেকগুলো লাইন অফ এভিডেন্স ছিল যেটা বিগ ব্যাংকে খুব বেশি মাত্রায় সাপোর্ট করছিল। প্রথম কথা তো সিএমবি রেডিয়েশন, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আজও এটার উপস্থিতি। দিস সিমস টু বি এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে কসমিক মাইক্রো ব্যাকগ্রাউন্ড, মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড যে রেগুলো, সেগুলো আজও আছে এবং সেগুলোর ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। দ্য চেঞ্জ অফ ওয়েভলেন্থ ওয়াজ মেজার্ড বাই সাম সায়েন্টিস্ট। যেখান থেকে আমাদের একটা আসে চিন্তাভাবনা যে কেন এই রেটা, তার মানে কোথাও না কোথাও একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, সেটা রেডিয়েট, যখন সেটা বিগ ব্যাং হলো, এক্সপ্যানশন হলো, তখন কিছু এরকম জাতীয় রে জেনারেট হলো, সেই রেগুলো নিজেদের থেকে দূরে যাওয়া শুরু করলো এবং সেই রের ওয়েভলেন্থ চেঞ্জ হওয়া শুরু করলো। তাই এখনও অবধি ওল্ডেস্ট যে রে আমরা পাই, সেটা হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রে। আরেকটা যেটা খুব ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে গ্যালাক্সিজ আর মুভিং অ্যাপার্ট। স্লিফার অন্যান্য সায়েন্টিস্টরা পরপর যেগুলো দেখেছিলেন, যে আগে একটা সময় ভাবা হতো, অ্যাস্ট্রোনটরা ভাবতেন যে আমাদের মিল্কি ওয়ের ভেতরেই সমস্ত গ্যালাক্সি, সব কিছু আমাদের একই ইউনিভার্সের মধ্যে, একই গ্যালাক্সির মধ্যে, এটা ভাবা হতো। কিন্তু পরবর্তীকালে, আগের অ্যাস্ট্রোনটরা এটাই ভাবতেন, কিন্তু পরবর্তীকালে চিন্তাটা এলো এরকমভাবে যে না, দিস আর সেপারেট গ্যালাক্সিস। আজকালকার দিনে প্যারালাল ইউনিভার্স নিয়েও কিছু কথাবার্তা হয়, সেগুলো নিয়েও আলোচনা হয়। দেখুন, আজ থেকে 13.8 বিলিয়ন ইয়ার্স এগো, 13.8 বিলিয়ন মিন্স 1380 মানে কোটি বছর আগে, 1380 কোটি বছর আগে
যে এক্সপ্যানশনটা হয়েছিল, দ্যাট ওয়াজ দ্য ক্রিয়েশন টাইম অফ দিস হোল এন্টায়ার ইউনিভার্স, যার মধ্যে অনেক গ্যালাক্সি আছে, অনেক স্টার্স আছে। এখন যখন দেখা গেল যে গ্যালাক্সিস আর মুভিং অ্যাওয়ে, কখন কোনো কিছু দূরে দূরে চলে যায়, সেটার বেসিক পয়েন্টটা হয় এটাই যে ওটা কোথাও একটা সিঙ্গেল পয়েন্টে ছিল, এক্সপ্যান্ড করছে বলে, এক্সপ্যানশন শুরু হয়েছে বলে সেটা একে অপরের থেকে দূরে দূরে পালাচ্ছে। এই বেসিক কনসেপ্ট থেকেই বিগ ব্যাংয়ের এটাও একটা হিউজ এভিডেন্স অফ বিগ ব্যাং। আরেকটাও যে পয়েন্ট আছে, স্ট্রাকচারস অফ স্টার্স অ্যান্ড আদার মেটেরিয়াল, বিগ স্ট্রাকচারস। বেসিক পয়েন্টটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট, তার মধ্যে হাই ডেন্সিটি ম্যাটার্স, সেই ম্যাটারগুলো কোথাও না কোথাও বিগ ব্যাংয়ের মাধ্যমে তারা একে অপরের থেকে দূরে সরে গেছে, এবং দূরে সরে যাওয়ার পর আস্তে আস্তে কুল ডাউন হয়েছে, কুল ডাউন হয়ে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল তৈরি করেছে, আর তারপরে অ্যাটমস জেনারেট করেছে। সেই অ্যাটমসগুলোর ক্লাউড থেকে স্টার, প্ল্যানেট এক্সেট্রা এক্সেট্রা এগুলো তৈরি হয়েছে। আমরা এই আলোচনায় আসবই বা কেন? কারণ উই ওয়ান্ট টু নো দ্য ক্রিয়েশন। এখনও অবধি এটা তো সম্ভব নয় 1380 বছর পেছনে গিয়ে সেই বিষয়ে যা যা হয়েছে সেই সময় সেগুলো জানা সম্ভব। ইতিহাসের পাতায় ফেরত গিয়ে তো আর জানা সম্ভব নয়, কিন্তু এভিডেন্সেস থাকে। যেরকমভাবে আমরা বলি যে এই সময়, এই এরায়, এই যুগে এনারা রাজত্ব করেছিলেন। কি করে বলি? কারণ তাদের কিছু কিছু তাম্রপত্র হোক বা কোনো কোনো শিলালিপি হোক, এই সমস্ত আমরা খুঁজে পেয়েছি। ঠিক একই রকমভাবে 1380 বছর আগের কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে, যেগুলো সব কিছুর ডিরেকশন বিগ ব্যাংয়ের দিয়ে। তার জন্যই বিগ ব্যাং ইজ এ ওয়েল নোন অ্যান্ড ওয়েল পপুলার থিওরি ফর দ্য ক্রিয়েশন অফ দিস এন্টায়ার ইউনিভার্স। এখন মূলত কিছু কিছু টাইম এরাও ছিল, ওই যে বিগ ব্যাং এক্সপ্যানশনের টাইমটা খুব শর্ট রেঞ্জ, মানে 10⁻⁻40 মানে 3 সেকেন্ড থেকে 10⁻⁻11 সেকেন্ডের মধ্যে পুরো বিগ ব্যাংটা, যে টাইমটায় আমাদের নর্মাল ফিজিক্সের কোনো এক্সিস্টেন্স ছিল না। আমাদের নর্মাল ফিজিক্স কি বলে? ইলেকট্রোম্যাগনেটিজম, গ্র্যাভিটেশনাল ফোর্স, nuclear forces, there are several forces এবং they are all separate. But on that time 10⁻⁻43 to 10⁻⁻11 সেকেন্ড, ওই সময়টার মধ্যে কোথাও কোনো সেপারেশন অফ এনি সর্ট অফ ফোর্সেস ওয়ার নট দেয়ার। ওখানে কোনো সেপারেশন ছিল না, সবটাই গ্র্যাভিটেশন ছিল, মানে গ্র্যাভিটি ফোর্স ছিল। এবং সেই গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে খুব ছোট্ট একটা পয়েন্টে, সিঙ্গুলারিটির মধ্যে পুরো টোটাল এন্টায়ার ইউনিভার্স ছিল, যেটা বিগ ব্যাং হওয়ার পরে আলাদা আলাদা করে ছুটে বেরিয়ে তারা নিজেদের মতো ঠান্ডা হয়ে, কুল ডাউন হয়ে তারা কিন্তু এই পুরো টোটাল ইউনিভার্সটার রচনা করেছে। এখন এরাগুলো সিঙ্গুলারিটির পরের যে এরাটা আসে সেটা হচ্ছে প্ল্যাঙ্ক পিরিয়ড, প্ল্যাঙ্ক এপোচ বলে। প্ল্যাঙ্কস ইপোচটা হচ্ছে 10⁻⁻43 সেকেন্ড থেকে অ্যাপ্রক্স 10⁻⁻36 সেকেন্ড। এবং এই সময়টার মধ্যে মানে মানে আর্লিয়েস্ট, সবচেয়ে পুরনো সময়, যেটা আমরা তার কিছু প্রুফস পাই। এই প্ল্যাঙ্কস ইপোচ, তারপরে আসে ইনফ্লেশন ইপোচ মানে নট আদার দ্যান এরা, কুলিং ইপোচ, স্ট্রাকচারাল ইপোচ মানে যেখানে স্ট্রাকচার তৈরি হয়, দেয়ার আর স্ট্রাকচার ইপোচ আর কি। তো এই চারটেই মেনলি ফেস: প্ল্যাঙ্কস ইপোচ, কুলিং ইপোচ, প্ল্যাঙ্কস ইপোচ, ইনফ্লেশন ইপোচ, কুলিং ইপোচ, আর হচ্ছে স্ট্রাকচার ইপোচ। এখন যে পয়েন্টটা নিয়ে আমার স্টুডেন্ট আমাকে বলেছিল ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার নিয়ে কথা বলার, তো এই বিগ ব্যাংটা না জানলে ক্রিয়েশনটা এলো না, যদি বিগ ব্যাং না জানা থাকে। এবার বেসিক কথাটা হচ্ছে, আমরা যে জিনিসগুলো পাই, হোয়াট ইজ ম্যাটার মানে হচ্ছে দ্যাট পার্ট হুইচ হ্যাভ সাম মাস। যেটারই মাস আছে সেটাই ম্যাটার, ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইট হ্যাজ এনি চার্জ অর নট। যেটারই মাস আছে সেটাই ম্যাটার। এখন অ্যান্টি ম্যাটার কি? অ্যান্টি ম্যাটার
is not other than the opposite charge particle of same mass। মানে যদি আমি প্রোটন এবং অ্যান্টিপ্রোটন বলি, যদি আমি প্রোটন এবং অ্যান্টিপ্রোটন বলি, তাহলে প্রোটনের মাস হচ্ছে সাম অ্যামাউন্ট, সেই একই অ্যামাউন্টের মাসওয়ালা কোনো জিনিস যার চার্জটা নেগেটিভ সেটাকে বলা হবে অ্যান্টিম্যাটার। এটা এখানে কিন্তু প্রোটন ইলেকট্রন ম্যাটার অ্যান্টিম্যাটার নয়। প্রোটন ইলেকট্রন হচ্ছে চার্জড অ্যান্টি চার্জড, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ। কিন্তু ম্যাটার অ্যান্টিম্যাটারের কনসেপ্ট হচ্ছে মাস উইথ সাম চার্জ আর মাস উইথ সেম মাস উইথ অপোজিট চার্জ, সেটা হচ্ছে অ্যান্টিম্যাটার। দেয়ার আর সেভারাল এক্সিস্টেন্স অফ স্মল পার্টিকেলস, সাবঅ্যাটমিক পার্টিকেলস। একদম প্রথম চোটে প্ল্যাঙ্কসে পৌঁছে যেগুলো এসছিল কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, সেই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা পরে তৈরি করে বেরিয়ন, পজিট্রন, নিউট্রন, প্রোটন, এইভাবেই তো আসে। খুব স্মল পার্টিকেল আগে তৈরি হয়। আমরা জানি যখন বিল্ডিং তৈরি হয়, যখন কোনো বাড়ি তৈরি হয়, তখনও সেখানে প্রথমে আমরা ইটটা নিয়ে ভাবি, পাথরটা নিয়ে ভাবি, সিমেন্টটা নিয়ে ভাবি। পরে যখন সেটা বিল্ডিং হয়ে যায়, সেই বিল্ডিংয়ের মধ্যে হয়তো ইট পাথর সিমেন্টকে আলাদা করে সেপারেটও করা যায় না। এই সেম কনসেপ্ট আমরা যখন কম্পাউন্ড কোনো একটা মলিকুল নিয়ে ভাবি, সেই মলিকুলের ভেতরে থাকে অ্যাটমগুলো, অ্যাটমের ভেতরে থাকে নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন, বাইরে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রনস, এর ভেতরেও থাকে মেসন, পাই প্লাস মেসন, পাই মাইনাস মেসন, পজিট্রিনো, নিউট্রিনো, দেয়ার আর সেভারাল কম্পোনেন্ট। এবং সেই কম্পোনেন্টগুলো সব কিছু যে খুঁজে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় তাও নয়। যেরকমভাবে আপনি বিল্ডিংয়ের মধ্যে একটা ইট বা একটা পাথর বা একটা চুন আপনি খুঁজে পাবেন না, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বর্তমান যে সিচুয়েশান, তাতে ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের বেসিক কনসেপ্ট এটাই যে ম্যাটার উইথ সাম মাস আর অ্যান্টি ম্যাটার হচ্ছে সেম মাস উইথ অপোজিট চার্জ। তার মানে প্রোটন যদি থাকে তাহলে অ্যান্টি প্রোটনও থাকবে। কিন্তু কোথাও একটা আমরা শুধুমাত্র অ্যাকচুয়ালি যখন বিগ ব্যাংয়ের এক্সপ্যানশনটা হয়েছিল, সেই সময় ধারণা হচ্ছে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার ব্যালেন্স ছিল, যতটা ম্যাটার ছিল ততটাই অ্যান্টি ম্যাটার ছিল। কিন্তু এখন বর্তমানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের মধ্যে কোথাও না কোথাও একটা প্রিডমিনেন্স অফ ম্যাটার পাচ্ছি, ম্যাটার বেশি অ্যান্টি ম্যাটার কম। কেন সেটা? তাহলে ব্যালেন্সটা কী হলো? বলা হচ্ছে ফ্যাক্টরগুলো এরকম যে আমি যদি একটা ঢিল নদীর মধ্যে ছুঁড়ে মারি, সেই ঢিলটা অনেকগুলো সারকামস্ট্যান্স বাই মিনস অফ ফিজিক্যাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, অনেক রকমভাবে সেই ঢিলটা উপরে সেই ঢেউ খেলানো অবস্থাতে যেতে পারে। সেরকম খেলাও ছিল এক সময়, ছোটোবেলায় খেলা হতো। আবার সেই ঢিলটা নিচের দিকে পড়ে যেতে পারে, আবার সেই ঢিলটা ঘুরে যেতে পারে। হাওয়ার সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর এফেক্ট করে যে কোনটা টিকবে আর কোনটা টিকবে না। যেরকমভাবে ফর দ্য ফর্মেশন অফ এনি জাইগোট, ভ্রূণ তৈরির সময় কোটি কোটি শুক্রাণুর মধ্যে একটা স্পেসিফিক শুক্রাণুই নিষিক্ত করে, ফার্টিলাইজ করে একটা স্পেসিফিক ডিম্বাণুকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন শুক্রাণুটাই এক্স্যাক্টলি প্রিডমিনেন্স পাবে সেটাও যেমন সায়েন্স ক্যান নট টেল। যদি সেটাই হতো যে সায়েন্স ক্যান টেল, তাহলে তো একদম স্পেসিফিক শুক্রাণু দিয়েই স্পেসিফিক ডিম্বাণুকে নিষিক্ত করা হতো, যাতে কোনো রকম অসুস্থ বাচ্চা তৈরি না হয়। সেটা নিয়েও হয়তো চেষ্টা চলছে, সায়েন্স হ্যাজ ইটস ওন এক্সপেরিমেন্টস ওভার দেয়ার। কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে সে সময় ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের কিছু না কিছু কলিশনের সাম ক্রাইটেরিয়া ছিল। এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, তার হয়তো কিছু ভূমিকা ছিল। দেয়ার আর সেভারাল কনস্ট্যান্ট যেগুলোর ভূমিকা থাকতে পারে। আমার জানা নেই। আমার যতটা এইটুকুনি পড়াশোনা করে যেটুকুনি মনে হয়েছে যে একটা খুব ছোট্ট পয়েন্ট ছিল, খুব হাইলি হিটেড ছিল,
খুব ইনফাইনাইট ডেন্সিটি ছিল এবং সেই পয়েন্টটা দুম করে বিস্ফোরণ হয় খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড টাইমে, এবং আস্তে আস্তে সেটা প্রথমে প্ল্যাঙ্কস ইপোচে ওই কোয়ার্ক গ্লোন প্লাজমা তৈরি হয়, সেখান থেকে বেরিয়ান তৈরি হয়, তারপরে ইনফ্লেশনে আস্তে আস্তে সেগুলো শিফট করে গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপরে। নিউক্লিয়ার বা অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সগুলো আস্তে আস্তে নিজেদের জায়গা দেখাতে শুরু করে। তীব্র গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে আস্তে আস্তে অন্যান্য ফোর্সগুলো সেপারেটেড হয়। কুলিং ইপোচে সমস্তটা প্রায় সেপারেটেড জায়গায় চলে যায় এবং আস্তে আস্তে সমস্ত টেম্পারেচার কুল ডাউন হয়, টেম্পারেচার মানে সিস্টেমটা ঠান্ডা হওয়া শুরু করে। লাস্ট স্টেজে যখন স্ট্রাকচার ইপোচ হয়, মানে স্ট্রাকচার এরা বা স্ট্রাকচার ইপোচ, তখন বড় বড় তারা আগে তৈরি হয়, গ্যালাক্সিজ আর ফর্ম, স্টার্স আর ফর্ম, প্ল্যানেটস আর ফর্ম। দিস ইজ দ্য থিং। আর সেখানে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের যে ব্যালেন্সটা নেই কেন, সেটারও প্রশ্নের খুব ক্লিয়ার সিস্টেম হচ্ছে ফ্যাক্টরস আর দেয়ার ওয়্যার চার্জড অ্যান্টি চার্জড বডি অফ সেম মাস could not reside in the universe in mass with কারোর পক্ষে এখনও অবধি তো কোনো এরকম মানে থিওরি আমি পাইনি যেখানে এইটাই কারণ বলে দেবে। দেয়ার মে বি সেভারাল রিজনস। সবচেয়ে বড় কথা, যে ইউনিভার্সে এখন আমরা বাস করি, যেটাকে হয়তো প্রতি মুহূর্তে আমরা নষ্ট করছি, যেটাকে হয়তো প্রতি মুহূর্তে আমরা ছারখার করছি, সেই ইউনিভার্সটার ক্রিয়েশনটা খুব অদ্ভুত ঢঙে হয়েছিল। ভাবুন, একটা ছোট্ট পয়েন্ট, সেই পয়েন্টটা বড় হতে হতে আজকে আমরা সবাই একটা হিউজ ইউনিভার্স। গ্যালাক্সিজ আর টেন্ডিং আউটওয়ার্ডস, স্টার্স আর টেন্ডিং আউটওয়ার্ডস, সবাই সবার থেকে ছিটকে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও একটা সেন্ট্রাল পয়েন্ট ছিল, এখনও আমরা যেরকমভাবে বাস করি, সূর্য আমাদের সেন্ট্রাল পয়েন্ট, মাঝখানে রেখে প্ল্যানেটগুলো বাইরে ঘুরছে। একটা না একটা সময় সব কিছুর শেষ হবে। একটা না একটা সময় যেটা স্টার্টিং হয়েছে, কারোর মতে যে এগুলো চলতেই থাকবে এক্সপ্যানশন, আবার কারোর মতে না, এক্সপ্যানশন শেষ হয়ে যাবে এবং একটা সময় আবার সেই সিঙ্গুলার পয়েন্টে ফিরবে। কেউ বলছে সার্কুলার কনসেপ্ট, কেউ বলছে স্টেডি লাইন কনসেপ্ট, দেয়ার আর সেভারাল কনসেপ্টস। এখন হোয়াট উইল হ্যাপেন নেক্সট, it will be cleared in the future. Maybe we will be there or not, but still we will try to find what is the exact reason, এটার কারণ কি, ওটার কারণ কি। আর এখানেই আমাদের সায়েন্সের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমি জানি না আমি কতটা ক্লিয়ার করতে পারলাম বিগ ব্যাং সম্পর্কে। আবার এরকম সায়েন্টিফিক কথাবার্তাও বলবো, কখনো নিজের ইউটিউব চ্যানেলে গানও করব, কখনো ইউটিউব চ্যানেলে শ্রুতি নাটকও করব। আমার যেটা ঠিক মনে হবে আমি সেটা করব। যদি আপনাদের মনে হয়, আপনাদের যদি ভালো লাগে, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট অন দিস চ্যানেল। সবার ভালোবাসাই আরও বেশি কথা বলতে আমাকে অনুপ্রেরণা দেবে, আমাকে অক্সিজেন যোগাবে। আর সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। রোগ আছে, রোগের চিকিৎসাও নিশ্চিতভাবেই এসছে, আরও আসবে, এখন অবধি ভ্যাকসিন এসছে, আরও আসবে। উই শুড বিলিভ অন আওয়ার সায়েন্টিস্ট, উই শুড বিলিভ অন আওয়ার সায়েন্স। যারা ওই 13.8 বিলিয়ন মানে 1380 কোটি বছর আগের এক্সপ্যানশন সম্পর্কে ভাবতে পারে, তারা সামনের দিনে মানব সভ্যতাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে, এই আশা আমরা রাখি। জাস্ট বাংলায় খানিকটা বলার চেষ্টা করলাম। আই এম নট এ সায়েন্টিস্ট, এমটেক ইঞ্জিনিয়ার, পড়াশোনা খানিক করেছি, এটা নিয়ে খানিক বললাম। যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।